হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? যদি আপনাকে বলা হয় রূপকথার গল্পগুলো সত্যি আর সেই গল্পের হিরো ভিলেনদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা আসল স্কুল আছে, তাহলে কি বিশ্বাস করবেন? সোফি আর আগাথা নামের দুই বন্ধু বিশ্বাস করেনি, যতক্ষণ না এক ভয়ঙ্কর দানব তাদেরকে তুলে নিয়ে যায় সেই জাদুর স্কুলে। কিন্তু সেখানে পৌঁছানোর পরেই শুরু হয় আসল টুইস্ট, কারণ যে হতে চেয়েছিল রাজকুমারী সে হয়ে যায় ভিলেন, আর যে ছিল ডাইনি সে হয়ে যায় হিরো। কেন হলো এমন অদল বদল? এর পেছনে লুকিয়ে থাকা রহস্যটা জানতে হলে পুরো গল্পটা কিন্তু দেখতেই হবে। আর আমাদের আজকের মুভির নাম স্কুল অফ গুড অ্যান্ড ইভিল। নামের মতোই গল্পটাও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই সব প্রশ্নের উত্তর জানতে রেডি তো আমার সাথে গল্পে গল্পে কাহিনীতে ডুব দেওয়ার জন্য? আর প্রতিবারের মতোই গল্পের শেষে মুভিম্যানের ফ্যান সেকশনে তোমাদের জন্য রয়েছে মজার কিছু কুইজ। তো ডানে বায়ে না তাকিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকো। কথা দিচ্ছি তোমাদের একা রেখে কোথাও যাব না। আর পুরো গল্প জুড়ে বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুটা হয় রোহান ও রাফেল নামে দুই ভাইকে দেখিয়ে। তারা দুজনে মিলে ভালো ও মন্দির স্কুল তৈরি করে, যেখানে তারা খারাপ আর ভালো দুই ধরনের শিক্ষা দেয়। রেহান মূলত ভালো জাদুকর ছিল আর রাফেল ছিল মন্দের। তাদের দুজনের কাছেই পাওয়ারফুল জাদুকরী শক্তি আছে। তারা প্রায় নিজেদের শক্তি পরীক্ষা আর চর্চায় রাখার জন্য একে অপরের সাথে লড়াই করত। এটা আসলে কোনো সিরিয়াস মারামারি না, দুজনেই প্র্যাকটিস করত যাতে তারা দুজনেই জাদুবিদ্যা ভুলে না যায়। কিন্তু একদিন প্র্যাকটিস করতে করতে রেহান আর রাফেলের মধ্যে সিরিয়াস মারামারি শুরু হয়ে যায়। রেহান বারবার রাফেলকে বারণ করে যাতে এই মারামারিটা বেশি সিরিয়াস ভাবে না নেয়, কিন্তু রাফেল হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর জাদুকরী শক্তির ব্যবহার শুরু হয়ে যায়। রাফেল নিষিদ্ধ জাদু, যাকে ব্লাড ম্যাজিক বলা হয়, তার ব্যবহার করতে শুরু করে। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, তোমরা তো জানো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে খারাপ জাদু। এদিকে রাফেল বারবার রেহানের উপর আক্রমণ করতে থাকে। মারামারির এক পর্যায়ে রাফেল রেহানকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই রেহান রাফেলকে নিজের সাথে নিচে টেনে নেওয়ার চেষ্টা করে আর সে ফ্লিপ করে উপরে চলে আসে। রাফেল একদম সোজা খাদে গিয়ে পড়ে। এখান থেকে কাহিনী পরিবর্তন হয়ে যায়। একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটার নাম সোফি। সে একটা গরিব পরিবারের মেয়ে। সে তার বাবা আর সৎ মায়ের সাথে একটা ছোট্ট ঘরে বসবাস করে। ছেঁড়া কাঁথায় শুয়ে থাকলেও তার স্বপ্ন অনেক বড়। সে জীবনে কিছু একটা করতে চায়। সে সবসময় কল্পনা করে সে একজন রাজ্যের রানী হয়ে গেছে। সবাই তাকে রানী রানী বলে শাবাশি দিচ্ছে। অন্যদিকে আমরা আগাথা নামের একটা মেয়েকে দেখি। সে দেখতে একদম আগোছালো, চুলগুলো একদম নুডলস এর মতো আর কাকের বাসার মতো ফুলে থাকে। গ্রামের সবাই তাকে ডাইনি বলে। সবাই বলে তার মাও নাকি ডাইনি ছিল, যদিও সে ছোটবেলায় তার মাকে হারিয়েছে। গ্রামের সবাই আগাথাকে বিরক্ত করে। সোফি সবসময় তার পাশে থেকে সবাইকে বিরক্ত করা থেকে আটকায়। তারা ছোটবেলা থেকেই খুব ক্লোজ ফ্রেন্ড আর তাদের দুজনেরই বই পড়ার খুব শখ ছিল। লাইব্রেরির প্রতিটা কমিক বই তারা পড়ে ফেলেছে, তাই তারা দুজনে খুঁজতে থাকে আরো কোনো নতুন বই পড়া বাকি আছে কিনা। লাইব্রেরিয়ান তখন সোফিকে বলে, একটা বই আছে এখনো তুমি পড়োনি। এটা এমন একটা স্কুলের সম্পর্কে যেখানে ভালো আর মন্দ দুটোই শেখানো হয়। লাইব্রেরিয়ানের কথা শুনে সোফির হঠাৎ বইটার ব্যাপারে জানার আগ্রহ জাগে, কিন্তু আগাথার এইসব কথা বিশ্বাস হচ্ছিল না। লাইব্রেরিয়ান বলে, খুব কম লোকই ওই স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে। সবাই ভাবে এটা একটা গল্প, কিন্তু গত বছর একটা মেয়ে এই বইটা পড়তে গিয়ে হঠাৎ করেই হারিয়ে যায়। লোকের মুখে শোনা যায় এই বইটা যেই পড়েছে তাকে নাকি ওই স্কুল থেকে একটা মনস্টার এসে নিয়ে চলে যায়, আর তখন থেকেই এই বইটা পড়া নিষিদ্ধ করা হয়েছে। সোফি মনে মনে বলে, আমি এমনিও এই গ্রামে থাকতে চাই না, কারণ সে তার জীবন নিয়ে খুব বিরক্ত ছিল। ওই গ্রামের মধ্যে এমন একটা গাছ ছিল যেটাকে ইচ্ছা পূরণের গাছ বলা হতো। সবার ধারণা ছিল ওই গাছটা নাকি ইচ্ছা পূরণ করে দেয়। আর এই কারণেই সোফি একটা চিঠিতে লেখে সে গ্রাম থেকে অনেক দূরে যেতে চায়। যে কোনো উপায়ে সে স্কুল অফ গুড অ্যান্ড ইভিলসে ভর্তি হতে চায়, কিন্তু সে আগাথাকে কথা দিয়েছে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। তারা যেভাবেই বাঁচুক একসাথে বাঁচবে। আর তাই সে তার চিঠিতে আগাথাকেও তার সাথে নিয়ে যাওয়ার কথা লিখে দেয়। আর এটা শুনে আগাথা তো একদম অবাক হয়ে যায়। সে সোফিকে বলে, আরে মাথা মোটা কোথাকার, তুই মরবি আমারে নিয়ে মরবি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সোফির কাছে তখনও কোনো উত্তর আসে না, তাই সে ওই গাছের কাছে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। আর সে চিঠিটাকে ওখানেই পড়ে থাকতে দেখে সেটা ছিঁড়ে ফেলে। সোফি সিদ্ধান্ত নেয় সে আগাথাকে ছেড়ে রাতের বেলায় একা একা এই গাছের কাছে এসে গাছকে রিকোয়েস্ট করবে যাতে এখান থেকে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। রাত হতেই সোফি নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে আর সেই গাছের দিকে যেতে থাকে। আগাথা আগেই সন্দেহ করেছিল, তাই সে সোফির পিছু পিছু সেখানে চলে আসে আর তাকে বলে, এত রাতে তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। তাদের এই কথোপকথনের মাঝখানেই চারিদিক থেকে হঠাৎ কিছু আওয়াজ আসতে থাকে আর দেখতে দেখতে একটা কালো ধোয়ার মতো মনস্টার চোখের পলকে সোফিকে টেনে নিয়ে চলে যায়। লাইব্রেরিয়ান এই মনস্টারটার কথাই বলেছিল। আগাথা চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেনি। তখনই সেখানে একটা বিশাল আকারের বাজ পাখি এসে তাদের দুজনকে থাবা দিয়ে ধরে নিয়ে যায়। উঠতে উঠতে তারা মেঘ ভেদ করে অন্য একটা দুনিয়ায় এসে পৌঁছায়। আর যখন তারা উপরের দিকে তাকায় তখন তারা একটা খুব বড় পাখি দেখতে পায়, যেটা শুধুমাত্র কাঁটা দিয়ে তৈরি করা ছিল। সোফি খুব খুশি হয়ে যায় কারণ তার ইচ্ছা পূরণ হতে চলেছে। তারা স্কুল অফ গুড অ্যান্ড ইভিলসে পৌঁছে যায়। আগাথা বলে, এই পাগল মেয়ে, এই জায়গা আমাদের জন্য না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আর তার কয়েক
মুহূর্ত পরেই এই বড় পাখিটা তাদের দুজনকে দুটো ভিন্ন স্কুলে ফেলে দেয়। আগাথাকে ভালো স্কুলে আর সোফিকে মন্দির স্কুলে। অথচ সোফি তো ভালো মেয়ে আর সে রাজকুমারী হতে চেয়েছিল, কিন্তু তাকে মন্দির স্কুলে ফেলে দেওয়া হয়। আর এই স্কুলের পাহারাদার ছিল কিছু বিশাল সাইজের উল্ফ। সোফি তাদের কাছে গিয়ে বলে, আমি এই স্কুলে কেন? কোথাও একটা ভুল হচ্ছে, আমার তো ভালো স্কুলে থাকার কথা। আর অন্যদিকে আগাথা সোজা ফুলের মধ্যে পড়ে, যেখানে তাকে কিছু রাজকুমারী স্বাগত জানায়। কিন্তু কালো পোশাক দেখে এই রাজকুমারীরা বিরক্ত হয়ে বলে, তোমাকে কোন গ্রাম থেকে আনা হয়েছে? তোমার তো মন্দির স্কুলে থাকা উচিত ছিল। তখন আগাথা বলে, তুমি একদম ঠিক বলেছো, আমি একজন ডাইনি আর আমাকে ভুল স্কুলে দেওয়া হয়েছে। আমার বন্ধুকে এই স্কুলে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু তাকেও ভুল করে মন্দির স্কুলে নিয়ে গেছে। আর তখন সেখানে থাকা এক রাজকুমারী বলে, একবার যে ওই স্কুলে গেছে সে আর ওখান থেকে বের হতে পারবে না। আমাদের বাজ পাখির সিদ্ধান্ত কখনো ভুল হয় না। এদিকে সোফি ভেতরে আসার পর এখানে তার সব দুষ্টু বাচ্চাদের সাথে দেখা হয়। সাথে এই স্কুলের ডিরেক্টর যিনি মন্দির স্কুল পরিচালনা করেন তার সাথেও সোফির দেখা হয়। তার নাম ছিল লেডি লেস। সোফি তাকে দেখে বলে, আমাকে ভুল স্কুলে নিয়ে এসেছে, আমাকে এখান থেকে ভালো স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। কিন্তু লেডি লেস বলেন, আমাদের পাখির আজ পর্যন্ত কোনো ভুল হয়নি, নিশ্চয়ই তোমার মধ্যে এমন কিছু আছে যার জন্য তোমাকে মন্দির স্কুলে আনা হয়েছে। অন্যদিকে আগাথার পরিচয়ও গুড স্কুলের ডিরেক্টর ক্লারিফাইসের সাথে হয়। ক্লারিসা আগাথাকে বোঝানোর চেষ্টা করে, এই জায়গা তোমার জন্যই তৈরি হয়েছে, তোমার শুধু মেক ওভারের প্রয়োজন। আগাথা বলে, মোটেও না, আমি ভালো স্কুলে থাকবোই না। ক্লারিসা বলে, ব্যস্ত হয়েও না, আমাদের পাখি কখনো ভুল করে না, খুব তাড়াতাড়ি তুমি সবকিছু বুঝে যাবে। এরপর আমরা একটা বিশাল হল রুম দেখতে পাই, যেখানে একসাথে গুড অ্যান্ড ইভিল দুই স্কুলের শিক্ষার্থীদেরই একটা পরিচিতি পর্ব হয়। ওই আমাদের নবীন বরণ আর কি। যখন সোফি আর আগাথা দুজনেই একে অপরের সামনে ছিল, তারা দুজনেই মনে মনে ভাবছিল তাদের তো উল্টো জায়গায় থাকার কথা ছিল। সোফি দেখে আগাথাকে একটা রাজকুমারীর মতো সাজানো হয়েছে, আর সে তো তার ভারী ড্রেসের ওজনই বহন করতে পারছে না। এদিকে সোফিকে একদম সাধারণ কালো পোশাক পরানো হয়েছে, যেটা সাধারণত আগাথা পরে। আর তখনই সেখানে ভালো আর মন্দ স্কুলের মাঝে একটা ছোটখাটো ফ্রেন্ডলি ফাইটিং ম্যাচ হয়, যেখানে ভালো স্কুলের পক্ষ থেকে এই রাজ্যের প্রিন্স ফাইটে অংশগ্রহণ করে। কিন্তু সে এক চোখের এক দানবের কাছে মার খেয়ে সোজা নিজের সিটে গিয়ে বসে। এরপর সেখানে এই স্কুলের প্রধান অর্থাৎ রেহান আসে। আর এটাই ছিল সেই রেহান যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে তার ভাইকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। তখন থেকেই সে একাই ভালো আর মন্দ উভয় স্কুলের দায়িত্ব একাই পালন করে। সে সবাইকে এখানে থাকার, এখানকার নিয়ম মানার এবং জাদু শেখার বিষয়ে জানায়। তখনই হঠাৎ করে আগাথা এবং সোফি দাঁড়িয়ে যায়। তারা বলে, সেই বাচ্চাদের কি হবে যাদেরকে ভুল করে ভুল স্কুলে দেওয়া হয়েছে? রেহান তখন বলে, এই স্কুল কখনো ভুল করতে পারে না। এই বলে রেহান সেখান থেকে চলে যায়। এদিকে আগাথাকে নতুন রাজকুমারীরা কিছুতেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে সোফিও খুব বিরক্ত ছিল, কারণ তাকেও কিছু দুষ্টু ছেলে মেয়ে যারা ডাইনিদের মেয়ে ছিল তারা রুমে এসে তাকে বিভিন্নভাবে বিরক্ত করছিল। এক পর্যায়ে সোফির সাথে সেই মেয়েদের মারামারি শুরু হয়ে যায়। তখনই আগাথা লুকিয়ে সোফির স্কুলে আসে। সে প্ল্যান করে সোফিকে নিয়ে স্কুল থেকে পালিয়ে যাবে। সে একটা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখে ভালো আর মন্দ দুই স্কুলের প্রধান শিক্ষিকা কথা বলছে। সে লুকিয়ে তাদের কথা শুনছিল। তারপর তাদের চলে যাওয়ার পর সেখানে খারাপ স্কুলের প্রতিষ্ঠাতার আত্মা এসে হাজির হয়। মানে শুরুতেই আমরা যাকে দেখেছিলাম, রাফেল, যে এই খারাপ স্কুলের প্রতিষ্ঠাতা ছিল, যাকে রেহান পাহাড় থেকে ফেলে মেরে ফেলেছিল। সে আগাথাকে বলে, তুমি সোফির থেকে দূরে থাকো, সে এখন থেকে আমার, সে ঠিক জায়গাতেই আছে, তুমি এখান থেকে চলে যাও। আগাথা রাফেলকে দেখে একদমই অবাক হয়ে যায়। সে হা করে শুধু তাকিয়ে থাকে। আর এটা বলেই রাফেল চারিদিকে রক্তের মতো মিশে যায়। কিন্তু রাফেল আসলে ফেরত আসলো কিভাবে, এটা আমরা পরে জানবো। এদিকে তখনও সোফির সাথে ওই মেয়েদের মারামারি চলছিল। তখন সেখানে আগাথা চলে আসে। সোফি আগাথাকে দেখে দৌড়ে তার কাছে চলে আসে, আর দুজনে মিলে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে একটা বিশাল খাতার পাতায় জাদুর কলম একা একাই কিছু একটা লিখছিল। আসলে এটা ভবিষ্যৎ লেখার খাতা। ভবিষ্যতে যা ঘটবে সেটা এখানে নিজে থেকেই লেখা হয়। ঠিক তখনই সেখানে রেহান প্রবেশ করে। সে বলে, আজ পর্যন্ত এখানে কোনো ভুল হয়নি, কিন্তু সোফি এবং আগাথা দুজনেই নিজেদের সম্পর্কে বলে, হয় আমাদের দুজনকে সঠিক স্কুলে দাও, অথবা আমাদের নিজেদের বাড়ি ফিরে যেতে দাও। সোফি রেহানকে বলে, আমি কত সুন্দর আর মায়াবী, আমার তো ভালো স্কুলে থাকার কথা, তাই না? আগাথা তখন সোফিকে বলে, দেখো বান্ধবী, আমাদের কোনো স্কুলের দরকার নেই, চলো এর থেকে বাড়ি ফিরে যাই। সোফি আগাথাকে বলে, না, তোর মন চাইলে তুই যা, আমি যাব না। তখন রেহান বলে, এই জিনিসগুলো পরিবর্তন করা অসম্ভব। যদি এগুলোর কিছু পরিবর্তন করতে পারে তাহলে শুধুমাত্র এই বইটা পরিবর্তন করতে পারবে। এই বইতে লেখা আছে, যদি তোমরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাও শুধুমাত্র তাহলেই সবকিছু পরিবর্তন করতে পারবে। তার মানে এখন সোফির কাছে একটাই বিকল্প ছিল, সে সত্যিকারের ভালোবাসা খুঁজে বের করবে, তাহলেই সে স্কুল পরিবর্তন করতে পারবে। এরপর রেহান দুজনকেই জাদু করে যার যার স্কুলে পাঠিয়ে দেয়। পরের দিন সোফি আর আগাথা দুজনেই নিজেদের সেশনের ক্লাস করতে শুরু করে, যেখানে সোফি একটা ভালো মেয়ে হওয়া সত্ত্বেও তাকে মন্দ শেখানো হয় যে কিভাবে নোংরা দেখতে হবে। সে যত নোংরা দেখাবে তত বেশি খারাপ হতে পারবে, আর তাই সবাই মিলে তাকে
বারবার নোংরা বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তাকে বিশ্রী দেখতে বানাতে পারছিল না, আর তাই সে ওই ক্লাসে ফেল হয়ে যায়। অন্যদিকে আগাথা তো মনে প্রাণে একজন ডাইনি ছিল, তাকে সৌন্দর্য শেখানো হচ্ছিল, সুন্দর করে হাসতে শেখানো হচ্ছিল। তখন ক্লাসের মেয়েরা বলে, সাবধান, তুমি যদি পরপর 3টা টেস্ট ফেল হয়ে যাও তাহলে তোমাকেও এই ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আগাথা এটা শুনে তো মহা খুশি। তখন একজন মেয়ে বলে, ওরে গাধা, বের করে দেওয়া মানে তোমাকে মেরে ফেলা হবে। এরপর আগাথা সুন্দরভাবে হাসার চেষ্টা করে, কিন্তু সে ঠিকমতো হাসতে পারে না, আর তখন শিক্ষিকা তাকেও ফেল করিয়ে দেয়। ব্রেক টাইমে আগাথা আর সোফি একে অপরের সাথে দেখা করে। আগাথা যখন নিজের সমস্যার কথা বলছিল, সোফি এইসব ইগনোর করে বলে, আমার ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। সোফি মূলত টেডের সম্পর্কে বলছিল, মানে এই স্কুলের প্রতিষ্ঠাতা রেহানের ছেলে, আর সে ছিল একমাত্র প্রিন্স। আগাথা পেছনের দিকে ফিরে দেখে প্রিন্স অলরেডি ফ্লার্টিং করতে ব্যস্ত। সোফি আরো বলে, দয়া করে আমাকে সাহায্য করো, তুমি তাকে এই চিঠিটা পৌঁছে দিও। আগাথা নিজের জন্য টেডের সাথে কথা বলতে চায় না, কিন্তু সোফিকে সাহায্য করার কারণে তাকে টেডের সাথে কথা বলতেই হবে। আর একটু পর আগাথার আজকে জঙ্গলে একটা ক্লাস ছিল, যেখানে টেড আগে থেকেই আগাথার সাথে কথা বলার জন্য চলে আসে। আর কিছুক্ষণ কথা বলার পর টেডকে তার ভালো ছেলে বলেই মনে হয়, কারণ টেড আগাথার সাথে ভালো ব্যবহার করছিল, অ্যাটলিস্ট অন্য মেয়েদের মতো না। গায়ের রং বা চুল দেখে সে মানুষকে বিচার করেনি। এরপর আগাথা সোফির চিঠিটা তাকে দেয়, আর তখনই সেখানে জঙ্গল ক্লাসের টিচার চলে আসে। শিক্ষকটা তাদেরকে বলে, যে জিনিস যত সুন্দর সেই জিনিস তত বেশি বিপজ্জনক হতে পারে। এই কারণে প্রতিটা ভালো জিনিসের পেছনে যাওয়া উচিত না, কারণ প্রতিটা প্রদীপের তলায় থাকে অন্ধকার। এরপর তাদেরকে একটা কাকতারুও দেখানো হয়। টিচার তাদেরকে বলে, এই কাকতারুকে দেখে নিরীহ মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রতি রাতেই এগুলো খুব ভয়ঙ্কর দানবে পরিণত হয়। আর ক্লাস চলাকালীন সময় একটা ফুল ক্লাসে একটা ছেলের পা কামড়ে ধরে। ছেলেটা ভয়ে দৌড়ে জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। আগাথাও তার পিছু পিছু দৌড়তে থাকে, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা থামে না। পালাতে পালাতে সে একটা জায়গায় গিয়ে থামে। তখনই সেখানে খুব বড় একটা ঝড় আসে। আসলে এই ছেলেটা তৃতীয়বারের মতো ক্লাসে ফেল করেছিল, আর 3বার ফেল হওয়ার কারণে শাস্তি হিসেবে তাকে বারবার ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। এই পুরো ঘটনাটা নিজের চোখের সামনে দেখে আগাথা অনেক ভয় পেয়ে যায়। কাহিনী পরিবর্তন হয়ে সোফিকে দেখানো হয়, আর সেখানে ক্লাসে তাকে কিছু মেয়েরা বিরক্ত করছিল। তাদের ক্লাস টিচার সেখানে থেকেও চুপচাপ ছিলেন, কারণ এটা ছিল খারাপদের স্কুল। যে যত বেয়াদবি করবে সেই আসলে এখানকার সব থেকে ভালো স্টুডেন্ট। ক্লাসের একটা মেয়ে তার শক্তি দিয়ে তার ঘাড়ে থাকা ট্যাটু থেকে ড্রাগন বের করে, যেটা পুরো গায়ে আগুন জ্বলছিল। এরপর সেই ড্রাগন সোজা সোফির পেছনে পড়ে যায়। সোফি নিজেকে বাঁচাতে যতই ড্রাগনকে আঘাত করে ততবারই সেই আঘাত হোস্টের গায়েও লাগে। তার মানে ড্রাগন আর হোস্ট একে অপরের সাথে যুক্ত ছিল। সব বাচ্চারা সোফিকে বলতে থাকে, তোমার কাছে যে শক্তি আছে তুমি সেটা ব্যবহার করো। কিন্তু সোফি বুঝতে পারছিল না সে নিজেকে কিভাবে বাঁচাবে। সে তো নিজেই জানে না তার মধ্যে কি শক্তি আছে। যখন হোস্টের ড্রাগন সোফিকে মারতে যাচ্ছিল, তখনই সেই ঘরের কাঁচ ভেঙে হাজার হাজার মৌমাছি এসে ড্রাগনটাকে ঘিরে ধরে। এতে সেই ড্রাগনটা প্রায় মারাই যাচ্ছিল। তখন লেডি লাস বলেন, এই সেশন শেষ না হওয়া পর্যন্ত কোনো বাচ্চা কাউকে মারতে পারবে না। তুমি তোমার মৌমাছিগুলোকে বলো ড্রাগনটাকে ছেড়ে দিতে। এদিকে ড্রাগনের সাথে সাথে হোস্টের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। এসব দেখে সোফি জোরে চিৎকার করে সেই মৌমাছিগুলোকে বলে, ছেড়ে দাও। এরপর সেই ড্রাগন এসে আবারও হোস্টের গলায় ঢুকে যায়। লেডি লাস তখন সোফিকে নিজের সাথে বাইরে নিয়ে যায়, আর তার উপর চিৎকার করতে করতে বলে, তুমি এটা কি করলে? যদি হোস্ট মারা যেত? তখন সোফি বলে, আমি কিছুই করিনি, আমি জানিও না এগুলো কিভাবে এসেছে, কিন্তু মৌমাছিগুলো চলে যাওয়ার সময় আমার সামনে একজন মানুষ এসেছিল, আর সে তার নিজের নাম রাফেল বলেছিল। লেডি লাস যখন এই কথা শোনে তখন সে বিশ্বাসই করতে পারছিল না যে রাফেল স্কুলে ফিরে এসেছে, আর একই সাথে সে এটা ভেবেও অবাক হচ্ছিল যে রাফেল সোফিকে কেন বেছে নিয়েছে। সোফি তখন বলে, আমি এত কিছু জানি না, আমাকে ভালো স্কুলে পাঠিয়ে দাও। লেডি লাস তখন তার মুখ চেপে ধরে বলে, থামো, রাফেল তোমাকে পছন্দ করেছে, মানে অবশ্যই তোমার মধ্যে সব থেকে খারাপ কিছু একটা লুকিয়ে আছে, আর সেটাই এত বছর পর রাফেলকে স্কুলে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। অন্যদিকে আমরা ভালোর স্কুলের আরেকটা ক্লাসকে দেখতে পাই, যেখানে আজ তাদের সামনে একটা পুকুর ছিল। আসলে তাদের সামনের এই পুকুরে কিছু মাছ ছিল যারা ইচ্ছা পূরণ করতে পারত। শুরুতেই একটা মেয়ে পুকুরের সামনে দাঁড়ায়। সে পানিতে হাত দিয়ে নিজের মনের ইচ্ছা জানায়। সে একজন রাজকুমারের সাথে বলরুমে যেতে চেয়েছিল। ম্যাডাম জানায় তার এই ইচ্ছা পূরণ হয়ে যাবে। সেখানে গিয়ে তারা কি করবে এটা তার একদম পার্সোনাল ব্যাপার, আপনারা আবার আমার কাছে এটা জানতে চেয়েন না। যাই হোক, এরপর পালা আসে আগাথার। আগাথা এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা দেখে খুবই বিরক্ত হচ্ছিল। সে জানতে চায় এসব ভুলভাল নিয়ম কে তৈরি করেছে, বাচ্চাদেরকে কেন বন্দি করা হয়, 3টা ভুল করার পর তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়, আর আরো এমন অনেক শাস্তি। আর সে ম্যাডামকে প্রশ্ন করে, এগুলো করে আমরা কিভাবে ভালো হতে পারি? তখন ম্যাডাম বলে, এটাই নিয়ম, তুমি পুকুরের কাছে গিয়ে নিজের ইচ্ছের কথা বলো। এরপর আগাথা পানিতে হাত দেয় আর বলে, আজ পর্যন্ত এখানে যারা বন্দী হয়ে আছে তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হোক, আর 3টা ভুলের পরে যেন কাউকে আর বন্দী বা মেরে ফেলা না হয়। আর তার এই ইচ্ছাটাও সাথে সাথেই পূরণ হয়ে যায়। দেখতে দেখতে এখানে পানির ভেতরে অনেকগুলো মাছ একসাথে হয়ে একটা হাতে পরিণত হয়, আর সেটা আগাথার হাত ধরে বাইরে চলে আসে।
আসে। আসলে এটা একটা মেয়ে ছিল যে 100 বছর ধরে পানির ভেতরে বন্দী ছিল। আসলে আগাথা যখন বলেছে সবাইকে মুক্ত করে দেওয়া হোক, আর তখন এই মেয়েটাও এখান থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে। আবার দেখতে দেখতে এই মেয়েটা প্রজাপতি হয়ে সেখান থেকে উড়ে যায়। এরপর সেই বড় পাখিটাও উড়ে আসে, যেটাকে আমরা শুরুতেই দেখেছিলাম। এটাও আসলে একটা ছাত্র ছিল যে কিনা শাস্তি হিসেবে এই পাখিতে পরিণত হয়েছে। আগাথা তার চোখের দিকে তাকিয়ে তার কষ্ট বুঝতে পারছিল। সে তার মাথায় হাত রাখতেই যাবে, ঠিক তখনই প্রিন্স এসে পেছন থেকে একটা তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। প্রিন্সের মনে হয়েছিল পাখিটা আগাথার উপর আক্রমণ করবে। আগাথার রাগে টেডকে জোরে একটা ঘুষি মারে আর বলে, তোমার কি এতটুকু বুদ্ধি নেই? একটা শান্তশিষ্ট পাখিকে কিভাবে মেরে ফেললে? আর এটা তো কোনো সাধারণ পাখি ছিল না, এটা আমাদের মতো একজন ছাত্র ছিল। মারার আগে একবার তোমার অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। টেডও এখানে রেগে যায় আর বলে, আমি তো তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম। তখনই সেখানে তাদের শিক্ষিকা চলে আসে আর বলে, তুমি আসলে কি চাও? তোমার মনের ভেতরে ভালো কিছু আছে বলেই তুমি আজ 100 বছরের পুরনো একটা মেয়েকে এখান থেকে মুক্ত করেছো। এই স্কুল আজ পর্যন্ত যাকেই বেছে নিয়েছে তাকে মন থেকে বেছে নিয়েছে। এর বাইরে তোমাকে আর কি প্রমাণ দেব যেটা দেখলে তুমি বিশ্বাস করবে তুমি একদম সঠিক স্কুলে এসেছো? আর এই কথা শোনার পর আগাথারও বিশ্বাস হতে থাকে যে সে আসলে একজন ভালো মেয়ে। কিন্তু আগাথা ম্যাডামকে বলে, এটাকে আপনারা ভালো বলেন? একটা নিষ্পাপকে মেরে ফেলা কিভাবে ভালো হতে পারে? শুধুমাত্র দেখতে বিশ্রী বলে কাউকে মেরে ফেলা হবে? আর প্রিন্স বলে তার কি কোনো শাস্তিও হবে না? এটাই যদি ভালো নিয়ম হয় তাহলে এর থেকে তো খারাপই ভালো। সবাই তখন আগাথাকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা সোফি আর টেডকে কথা বলতে দেখি, কিন্তু সোফি টেডের সাথে বেশিক্ষণ কথা বলতে পারে না। এখানে একটা নিয়ম ছিল, ভালোর স্কুলের শিক্ষার্থীরা মন্দির স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারবে না। এই কারণে সোফিকে সেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় আর সোফিকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়। শাস্তি হিসেবে তার চুল কেটে ফেলা হয়। লেডি লাস সেখানে এসে সোফিকে বলে, আসলে তোমাকে রাফেল বেছে নিয়েছে। এত মানুষের মধ্যে এত বছর পর তোমাকেই বেছে নিয়েছে। নিশ্চয়ই তোমার মধ্যে এমন কোনো বিশেষত্ব আছে, তাই তুমি নিজেকে খুঁজে বের করার চেষ্টা করো। ভালোরা আজীবনই খারাপের শত্রু, এটা বোঝার চেষ্টা করো। এরপর সবাইকে একটা টেস্টের জন্য ডাকা হয়। সেখানে সবার আঙ্গুলে একটা করে পিন দিয়ে ছিদ্র করে পরীক্ষা করা হচ্ছিল সবাই ঠিকঠাক শক্তি অর্জন করতে পারছে কিনা। এমন সময় সেখানে সোফিয়া প্রবেশ করে, সম্পূর্ণভাবে ভিন্ন রূপে। তার পোশাক, চলাফেরা সবকিছুতে আত্মবিশ্বাস ছিল চরম লেভেলের। অর্থাৎ সে খারাপের বিষয়টা গ্রহণ করে নিয়েছে। আর দেখতে দেখতে সোফিও এখন একটা দল তৈরি করে ফেলেছে। যে বাচ্চারা আগে সোফির সাথে ঝগড়া করতো তারা সবাই এখন তার দলের সদস্য। এই সবকিছু আগাথার কাছে বেশ অদ্ভুত লাগছিল। সে বলে, তুমি এমন কেন হয়ে গেলে? তুমি তো এমন ছিলে না। তখন সোফি বলে, আমি যা পেতে চাই সেটা পাওয়ার জন্য আমাকে এই সব কিছুই করতে হবে। আগাথা বলে, আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব, কিন্তু তুমি এইসব আচরণ বন্ধ করো। তোমাকে শুধু টেডের সাথে কথা বলতে হবে, আর তার জন্য কোনো মিথ্যা ভান করার প্রয়োজন নেই। প্রিন্সকে পটানোর জন্য সোফি আগাথার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি একটা তীর চালানোর কম্পিটিশন হচ্ছে, আর এখানে আসলে যে যত ভালো তার তীর ঠিক ততটাই সঠিক নিশানায় আঘাত করে। আর সোফি সেখানে গিয়ে একটা তীর ছোড়ে, তার তীর একদম পারফেক্ট পজিশনে গিয়ে লাগে। আর সোফি সবাইকে এটা বোঝাতে চায় যে সে মন থেকে অনেক ভালো মেয়ে, কিন্তু আসলে আড়াল থেকে আগাথা জাদুর সাহায্যে তাকে সাহায্য করছিল। এখানে সোফির কোনো অবদান নেই। তখন টেড বলে, তোমার তীর তো একদম সঠিক নিশানায় লেগেছে, তার মানে তুমি মনের দিক থেকে অনেক ভালো। এবার আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেসড। আর সোফি আবারও টেডের সাথে কথা বলায় এবার তাকে নিয়ে আবারও একটা বিচার বসানো হয়। আর সেখানে সব টিচারদেরকে নিয়ে একটা বোর্ড মিটিং বসানো হয়। রেহান বলে, এটা তো শত শত বছর ধরে চলে আসা ঐতিহ্য যে ভালো স্কুলের শিক্ষার্থীরা মন্দ স্কুলের শিক্ষার্থীদের সাথে থাকতে পারবে না, তাহলে বারবার কেন এগুলো হচ্ছে? সোফি তখন বলে, আমি টেডকে ভালোবাসি আর আমি তার সাথে থাকতে চাই। তখন রেহান বলে, যদি এই কথা সত্যি হয় তাহলে সেটা বই লেখা হবে, কিন্তু এর জন্য তোমাকে এটা প্রমাণ করতে হবে। তোমাদের দুজনকে একটা পরীক্ষা দিতে হবে। আজ রাতে তোমাদের দুজনকে অন্ধকার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দুজনকেই আলাদা আলাদা দরজা দিয়ে যেতে হবে, যেখানে তোমাদের দুজনকেই আরো স্কেয়ারক্রোর মুখোমুখি হতে হবে। আরে ওই যে ভুতুরে কাকতারুয়া আছে না, ওইটার কথা বলছিলাম আর কি, যদিও আমাদের কাছে দেখতে কিউটি লাগে এগুলো। এরপর রেহান আরো বলে, যদি তোমরা দুজন একে অপরকে খুঁজে পাও আর দুজনেই জীবিত থাকো তাহলে তোমরা জিতে যাবে, কিন্তু যদি তোমরা কখনো মনে করো এই পরীক্ষা থেকে মুক্তি চাও তাহলে এই লাল রুমালটা মাটিতে ফেলে দিলেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। এরপর তাদের দুজনকেই ঘন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সোফি এই জঙ্গলের সম্পর্কে কিছুই জানতো না। সামনে এগোতেই সব ফুল একসাথে সোফির উপর আক্রমণ করে। সে ফুল থেকে বাঁচতে সেই কাকতারুর কাছে চলে যায়, আর কাকতারুও সোফির উপর আক্রমণ করে দেয়। তখন তাকে বাঁচাতে আগাথা সেখানে কবুতর সেজে চলে আসে। প্রিন্স সোফির চিৎকার শুনে দৌড়ে সেখানে আসে। তখন রাস্তায় কাকতারুয়া তার উপরও আক্রমণ করে। আগাথা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে প্রিন্সের হাত থেকে তলোয়ার পড়ে যায়। আগাথা সোফিকে বলে, দ্রুত তলোয়ার তুলে প্রিন্সের হাতে দাও, কিন্তু সোফি ভয়ে কিছুই করতে পারছিল না। উল্টো সেও ঝোপের পেছনে লুকিয়ে এসব দেখছিল। এদিকে তলোয়ার না থাকায় প্রিন্সকে কাকতারুয়াটা উদুমসে পিটাচ্ছিল। পরিস্থিতি খারাপ দেখে আগাথা দ্রুত সেখান থেকে এসে প্রিন্সকে তলোয়ারটা দেয়, আর প্রিন্স এক কোপে কাকতারুয়ার মাথাটাই আলাদা করে দেয়। সোফি খুব ভয় পেয়ে গিয়েছিল, এই কারণে সে টেডকে তার তলোয়ার দিতে পারছিল না। কিন্তু তখনই সোফি চিৎকার করতে করতে আসে আর আগাথাকে বলে, এই সবকিছুই তোমার প্ল্যান ছিল, তুমি আমার সবকিছু নষ্ট করে দিয়েছো। কিন্তু টেড পরিষ্কারভাবেই বুঝতে পারছিল
যে সোফি আসলে তাকে মন থেকে ভালোবাসেনি। প্রিন্স তখন সোফিকে বলে, তুমি কিছুতেই ভালো হতে পারো না, আর আমাকে ভালোবাসা তোমার কল্পনা ছাড়া আর কিছুই না। তুমি যাকে ভালোবাসো তার জন্য নিজের ভয়কেও জয় করতে পারো না, মানে আসলে তুমি ভালোবাসাটাই বোঝো না। এই বলে প্রিন্স ওই রুমালটা মাটিতে ফেলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন সোফি আগাথার উপর চিল্লাতে থাকে আর বলে, তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? এই বলে সোফিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এত কিছু ঘটে যাওয়ায় সোফি খুব বিরক্ত ছিল আর মানসিকভাবে ভেঙেও পড়ে। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে আয়নার ভেতরে রাফেল আসে। সে সোফিকে বলে, যদি তুমি আমার সাথে মিশে যাও তাহলে আমরা দুজনে মিলে এখানে রাজত্ব করব, আর তোমার বন্ধু আগাথাও তোমার সম্পর্কে ভালো ভাবে না, সে তো তোমার উপর বিশ্বাসই করে না। দেখো, সে সবাইকে বলে বেড়াচ্ছে তুমি খারাপ মেয়ে। আর এইসব কিছু শোনার পর সোফি রাফেলের কথায় রাজি হয়ে যায়। এরপর সোফি রাফেলের থেকে সেই ব্লাড ম্যাজিক নিজের মধ্যে নিয়ে নেয়। লেডি লাস তাকে ডাকতে আসে। তখন লেডি লাস জানতে পারে সোফি রাফেলের সাথে হাত মিলিয়েছে, আর এখন তার খারাপ শক্তি সোফির উপরে প্রভাব ফেলেছে, কারণ সোফির চেহারা পুরোপুরি পাল্টাতে শুরু করেছে। আর এদিকে সোফি তখন তার জাদুর শক্তিতে লেডি লাসের সম্পর্কে সবকিছুই জানতে পারছিল। সে লেডি লাসকে বলে, আচ্ছা আপনি সেই মেয়ে তাই না, যে আমাদের গ্রাম থেকে এসেছেন? কি বন্ধুরা, আপনারা ভুলে গেলেন নাকি? শুরুতেই আমরা দেখেছিলাম না একটা মেয়ে ওই রহস্যময় বইটা পড়িয়ে গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল? আসলে লেডি লাসই সেই মেয়েটা, যে মূলত রাফেলকে অনেক ভালোবাসতো, কিন্তু রাফেল তাকে ধোকা দিয়েছে। এরপর থেকেই সে অনেক খারাপ মন মানসিকতার হয়ে গিয়েছিল। আর আজকে ছিল সেই বলরুম নাইট, যেটা আসলে ভালো স্কুলের বিশেষ একটা অনুষ্ঠান। পুরো স্কুলের ছেলে মেয়েরা এখানে এক হয়ে নাচ করবে। আগাথাকে এখানে টেডের সাথে নাচ করার জন্য বলা হয়। এখানে সবকিছুই বেশ ভালো চলছিল। তখনই হঠাৎ করে সোফি প্রবেশ করে, আর সে দেখতে একেবারে একটা খারাপ ডাইনির মতো হয়ে গেছে। সে টেডের কাছে এসে বলে, আমি সবকিছু পাল্টাতে চলেছি। আগাথা বারবার তাকে থামানোর চেষ্টা করে আর বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার কথা শোনার চেষ্টা করো। কিন্তু তখন সোফি বলে, এখন তুমি দেখতে থাকো কি কি হয়। এটা বলে সে প্রিন্সকে বলে, তোমাকে আমি আমার মতো হওয়ার জন্য সে সুযোগ দিয়ে গেলাম, মন পরিবর্তন হলে আমার কাছে চলে এসো। এটা বলে সে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। ভালো স্কুলের সব বাচ্চারা বুঝে গিয়েছিল যে নিশ্চয়ই কিছু একটা খারাপ হতে চলেছে, আর তাই তারা তাদের শিক্ষকদের কাছে নালিশ করতে আসলে দেখে তাদের সবাইকে সোফি আগে থেকেই পুতুল বানিয়ে ফেলেছে। এটা দেখে ভালো স্কুলের সব শিক্ষার্থীরা খারাপ স্কুলের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু এই পুরোটাই ছিল আসলে একটা ফাঁদ। ভালো স্কুলের সবাই খারাপ স্কুলের স্টুডেন্টদের দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু সাথে সাথেই সেই তীরগুলো ফুলে পরিণত হয়ে যায়। আসলে এই স্কুলের একটা নিয়ম ছিল, ভালো স্কুলের শিক্ষার্থীরা কখনো কাউকে আক্রমণ করতে পারবে না, আর এই কারণে নিজে থেকেই স্কুল সব নিয়ম পাল্টে দিতে শুরু করে। ইভিল শিক্ষার্থীদের পোশাক নিজে থেকেই পরিবর্তন হয়ে যেতে শুরু করে। তাদের কালো পোশাকগুলো সুন্দর সুন্দর পোশাকে পরিণত হয়ে যায়, আর ভালো স্কুলের শিক্ষার্থীরা কালো পোশাকে বদলে যায়। আগে আক্রমণ করার কারণে এখন খারাপেরা ভালো আর ভালোরা খারাপে পরিণত হয়ে যায়। আর দেখতে দেখতে এখানে খুব বড় একটা যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিটা শিক্ষার্থী লড়াইয়ে জড়িয়ে পড়েছে। সোফি এখন মাস্টার রিয়ানকে মারতে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে এটা আসলে রিয়ান না, বরং রাফেল। তখনই সোফি জানতে পারে আসলে এটা প্রথম থেকে রাফেলই ছিল। রাফেল তখন বলে, অনেক বছর আগে যখন রিয়ান আর আমার মধ্যে লড়াই হয়েছিল তখন রিয়ান আমাকে নিচে ফেলে দিয়েছিল, কিন্তু আমার কিছুই হয়নি। আমি আমার জাদুর শক্তির সাহায্যে উপরে এসে রিয়ানকে চিরতরে মেরে ফেলি। এরপর থেকে এত বছর আমি রিয়ান সেজে জীবনযাপন করেছি। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বিষয়টা? শুরু থেকেই সবাই একটা ধোকার মধ্যে ছিল। এরপর রাফেল সোফিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে মিলে এই স্কুলে রাজত্ব করব। শুধু তোমাকে আমাকে সাহায্য করতে হবে, তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আর ততক্ষণে সোফি বুঝতে পারে সে খুব বড় ভুল করে ফেলেছে। রাফেল আসলে তার সুযোগ নিয়েছে। সোফি সেই বইটার দিকে তাকিয়ে দেখে আগাথা শেষ পর্যন্ত মারা যাবে। সোফি এটা দেখে সবকিছু বদলাতে চায়। তখনই সেখানে আগাথা পৌঁছে যায়, আর তাকে বাঁচানোর জন্য সে রাফেলকে দেখে বলে, তুমি এটা খুব বড় ভুল করেছো। আর পরিস্থিতি খারাপ দেখে রাফেল এখন সোফি আর আগাথা দুজনকেই মারতে চায়। ততক্ষণে সেখানে টেডও পৌঁছে যায়। টেড রাফেলের সাথে লড়াই করা শুরু করে, কিন্তু টেড রাফেলের সাথে পেরে উঠছিল না। রাফেল আগাথাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই তার মাঝখানে সোফি চলে আসে, আর উড়ন্ত সেই জাদুর কলমটা সোফির বুক ভেদ করে ভিতরে ঢুকে যায়। সোফি সেখানেই পড়ে যায়। ভবিষ্যৎবাণী ছিল সোফি জীবিত থাকবে, কিন্তু সোফি তো মরতে যাচ্ছে, তাই সবকিছু নিজে থেকেই বদলাতে থাকে। ভালোর স্কুল আবার দাঁড়িয়ে যায়, আর এবার সোফি টেডের সেই তলোয়ারটা জাদু দিয়ে আগাথার হাতে তুলে দেয়। আগাথাও তলোয়ারটা নিয়ে সোজা রাফেলকে মেরে ফেলে। রাফেলের জাদুর শক্তি সেখানেই শেষ হয়ে যায়, আর সেও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু ততক্ষণে সোফি প্রায় মরতেই বসেছিল। সোফি আগাথার কাছে শেষবারের মতো ক্ষমা চায়। আজ পর্যন্ত সে যা কিছু করেছে তার সবকিছুর জন্য, কিন্তু আগাথা তো আগেই তাকে ক্ষমা করে দিয়েছিল। তাদের দুজনের বন্ধুত্বই স্বার্থহীন ছিল। এরপর সোফি সেখানেই মারা যায়, আর আগাথা খুব জোরে জোরে কাঁদতে থাকে। আগাথার চোখের পানি সোফির ক্ষতস্থানে পড়তেই সে আবারও জীবিত হয়ে ওঠে। তার সমস্ত ক্ষত নিজে থেকেই ঠিক হয়ে যেতে শুরু করে, আর অবশেষে এখন স্কুলটা রাফেলের হাত থেকে মুক্তি পেয়েছে। তাই বাকি শিক্ষকরা ঠিক করে
এখন থেকে ভালো আর মন্দ দুই দলের শিক্ষার্থীকেই তারা একসাথে শেখাবে, কারণ আলো আর ছায়া একে অপর থেকে আলাদা কিছুই না। তাই ভালো আর মন্দ একসাথে থাকবে, এটাই স্বাভাবিক। শুধু ভালো কিংবা শুধু খারাপ একা থাকতে পারে না, এতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়। এরপর সেখানে একটা জাদুর পোর্টাল খুলে যায়, যেটা দিয়ে সোফি আর আগাথা এই সবকিছু শেষ করে আবারও তাদের নিজের বাড়িতে ফিরে যেতে চায়। তখন সোফি আগাথাকে বলে, তোমার হয়তো এখন টেডের সাথে এখানে থাকা উচিত। তখন আগাথা টেডের কাছে যায় আর তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি আমার বন্ধুকে একা ছাড়তে পারবো না, তাই আমি তার সাথে নিজের গ্রামে ফিরে যাচ্ছি। এরপর তারা দুজনেই হাত ধরে আবারও তাদের নিজের গ্রামে ফিরে আসে। তারা সেই ইচ্ছা পূরণের গাছের কাছেই ফিরে এসেছিল, আর ততদিনে অনেক কিছুই বদলে গেছে। যারা তাদেরকে ডিস্টার্ব করতো তাদেরকে এখন আগাথা আর সোফি জাদু করিয়ে চুপ করে দিতে পারত। তারা যখন ওইসব পাজি লোকদের নিয়ে মজা নিচ্ছিল, তখনই আমরা দেখি হঠাৎ করে একটা তীর এসে গাছের গায়ে বিঁধে যায়। তীর থেকে একটা আওয়াজ বেরোতে থাকে, আর এটা ছিল টেডের আওয়াজ। টেড বারবার বলছিল, আমি আগাথাকে পেতে চাই, যাই হোক না কেন আমার আগাথাকেই লাগবে। তার মানে টেড এবার আগাথাকে পাওয়ার জন্য খারাপ পথ বেছে নেবে না তো? বলা যায় না। টেড কিন্তু রাফেলেরই ছেলে। আর এরই সাথে আমরা জানতে পারি এই মুভির দ্বিতীয় পার্টও আসতে চলেছে। তাই এই গল্পটা আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের গল্পটা আমাদেরকে বাস্তবতার এক নিদারুণ আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা সবসময় ভালো আর মন্দকে দুটো আলাদা সত্তা হিসেবে দেখি, কিন্তু আসলে এই দুটোই একে অপরের পরিপূরক। আলো ছাড়া যেমন ছায়ার অস্তিত্ব নেই, তেমনি মন্দ ছাড়া ভালোর পূর্ণতা আসে না। এই স্কুলের শেষ সিদ্ধান্তটাই ছিল গল্পের মূল সারমর্ম, একসাথে থাকাটাই ভারসাম্য। সোফির গল্পটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, লোভ আর অন্যের মতো হওয়ার অন্ধ ইচ্ছা কিভাবে আমাদের ভেতরের ভালো মানুষটাকেও ধীরে ধীরে শেষ করে দিতে পারে। অন্যদিকে আগাথা আমাদেরকে শেখায়, পুরো পৃথিবী তোমাকে ভুল বুঝলেও নিজেকে চেনা এবং নিজের সততার উপর বিশ্বাস রাখাটাই সব থেকে বড় শক্তি। কারণ কে ভালো আর কে মন্দ তার বিচার আমাদের পোশাক বা চেহারা করে না, আমাদের সিদ্ধান্ত আর আমাদের কাজই করে। আর এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদের কিনে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আজকের প্রশ্ন, প্রিন্স আর সোফিকে জঙ্গলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছিল, আর তখন তাদের হাতে কি রঙের রুমাল দেওয়া হয়েছিল? আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কামরান ইসলাম ভাই। তিনি বলেছিলেন, আমার অনেক ভালো লেগেছে, এরকম মুভি দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ কামরান ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।